বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন করার জন্য সবচেয়ে বেশি উদ্যোগী যারা, তা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আজকের সমাজে বহু চর্চিত বিষয় হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সবাই যাকে আরএসএস বলে জানে। তবে আরএসএস সম্পর্কে সমাজে অনেক মিথ্যা ধারণা, কুসংস্কার রয়েছে। সেটি জানতে হলে, আরএসএসকে জানতে হবে আরএসএস এর প্রতিষ্ঠাতা প্রাতঃস্মরণীয় ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনী। আজকে আমরা আলোচনা করব কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনী। এবারে দেখো, চৈত্র প্রতিপদ তিথিতে মহারাষ্ট্রে গুড়ি পাড়োয়া বলে একটি উৎসব হয়, যেদিন প্রত্যেকের বাড়িতে সুন্দর করে আলপনা দেওয়া হয়। বাড়ির সামনে ঘট ভাড়ে করে ডাব এবং কলা গাছ দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয় এবং প্রত্যেক বাড়িতে বৈদিক ধ্বজ ওড়ানো হয়। সেই সুন্দর দিনে, শুভ মুহূর্তে 1 এপ্রিল 1889 সালে জন্ম হয় কেশব বলিরাম হেডগেওয়ার, যে কেশব নামে পরিচিত ছিল ছোটবেলায়। তার বাবার নাম ছিল বলিরাম হেডগেওয়ার এবং মায়ের নাম ছিল রেবতী। কেশব বলিরাম হেডগেওয়ারের 3 ভাই এবং 3 বোন ছিল। তখনকার দিনে সকলের নাম দেবদেবীর নামে হতো, তাই তার বড় ভাইয়ের নাম ছিল মহাদেব, মেজ ভাইয়ের নাম ছিল সীতারাম, আর তার নাম সকলেই আমরা জানি। মহারাষ্ট্রের নাগপুরে কেশবের জন্ম, যদিও তার পূর্বপুরুষরা থাকতো অন্ধ্রপ্রদেশে। 1800 সাল থেকে তারা মহারাষ্ট্রের নাগপুরে চলে আসে, তাই মহারাষ্ট্রের নাগপুরেই জন্ম হয় কেশব বলিরাম হেডগেওয়ার। তবে দুঃখের বিষয়, ছোটবেলা থেকেই তিনি বাবা মায়ের সান্নিধ্য পায়নি। মাত্র 11 বছর বয়সে প্লেগ রোগে বাবা এবং মা দুজনকেই তিনি হারিয়েছেন। মানুষ হয়েছেন বড় ভাই মহাদেব কাছে। ছোটবেলা থেকে মহাদেব তিনিও সাহসী ছিলেন। বড় ভাই যখন বাড়িতে ছিলেন, একদিন তার বাড়ির সামনে একটি মেয়েকে কিছু দুষ্টু ছেলে টন্টিটকারি করে। তখন তার বড় ভাই তার ঘর থেকে 1 তলা থেকে লাফিয়ে নিচে নেমে তাদেরকে শাস্তি দেয় এবং সেই শাস্তির ভয়ে সেই এলাকাতে আর কোনোদিন এইভাবে মায়েদের কটু কথা কেউ বলতে সাহস পায়নি। সেই পরিবার থেকে উঠে এসেছে কেশব বলিরাম হেডগেওয়ার। তার দাদা ছোটবেলা থেকেই কুস্তি, মল্লখম্ব এইসব খেলায় পটু ছিলেন এবং ছোটবেলা থেকেই তাই তার ভাইকেও সেই সব খেলায় নিয়ে যেতেন। তার বাড়িতে যখন আত্মীয় স্বজনরা আসতো, তার বাড়িতে বহু মনীষীর আলোচনা করতেন, বিপ্লবীদের আলোচনা হতো। একদিন তার বাড়িতে একজন আত্মীয় স্বজন এসে গল্প করছিল শিবাজির গল্প। বুদ্ধিমান কেশব, সাহসী কেশব, বিপ্লবী কেশব এক মন দিয়ে শুনছিল। শিবাজির গল্প বলতে গিয়ে যখন তার আত্মীয় বলছিলেন যে শিবাজিকে একদিন তার বাবা শাহজি ভোসলে আদিল শাহের দরবারে নিয়ে গিয়ে আদিল শাহকে প্রণাম করতে বলছিল, শিবাজি কিন্তু তাকে প্রণাম করেননি। কারণ তিনি বলেছিলেন আদিল শাহ আমাদের ভারতীয় বংশোদ্ভূত নয়, তিনি বাইরে থেকে এসছেন, তার কাছে মাথা নত আমি করতে পারবো না। তাই শুনে সেখানে সকলে ইংরেজরা ক্রুদ্ধ হয়েছিলেন। এই গল্প শুনতে শুনতে তিনি বিভোর হয়েছিলেন এবং ডাক্তারজি বিভোর হয়ে এক মনে নিজেকে সেই জায়গায় প্রতিস্থাপিত করেছিলেন। সেই সময় কেশবকে ডাকছিল তার পরিবারের যে চলে এসো, উঠে এসো। সে এমনভাবে এক মনে শুনছিল, শেষে বাধ্য হয়ে তার আত্মীয় তাকে যখন আচমকা ঝাঁকুনি দিল, তখন সে আবার তার অবস্থায় ফিরে এলো।
মানে এক মন দিয়ে সে শুনছিল। এই ছিল ছোটবেলা থেকে তার মধ্যে স্বাধীনতা সংগ্রামের বীজ বপনের সূচনা। যখন ছোটদের সঙ্গে তিনি খেলতেন, তার ছোট বন্ধুদেরকে নিয়ে তিনি একবার ভাবলেন যে আমাদের যে ইংরেজদের যে পতাকা রয়েছে, সীতাবর্দী দুর্গে পতাকা নামাতে হবে। ছোটদের মন এত সহজে নয় তো। তবুও তার বন্ধুদের নিয়ে গুরুজির বাড়িতে, যখন গুরুজি ছিলেন না, তখন গুরুজির বাড়িতে কাটারি শাবল এনে তার গর্ত খুঁড়তে লাগলো। গর্তের নিচে সুড়ঙ্গ করে তারা নাকি সীতাবর্দী দুর্গে গুরুজির বাড়িতে গর্ত খুলে সেখান থেকে সুড়ঙ্গ তৈরি করে ওই দুর্গে গিয়ে সেই ইংরেজের পতাকা নামাবে। কিন্তু এত সহজ ব্যাপার নয়। গুরুজি যখন বাড়ি ফিরলেন, তাদের কার্যকলাপ দেখে হাসলেন এবং মনে মনে ভাবলেন এই ছেলেরাই পারবে ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে। এদের দূরদর্শীর কাছে মাথা নত করতে হয়। যখন হেডগেওয়ার তার স্কুলে পড়ছিলেন, স্কুলে পড়াকালীন একদিন রানী ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি চলছে। ভারতবর্ষ তখন ইংরেজদের দ্বারা পরাধীন। সর্বত্র ইংরেজদের ফ্ল্যাগ উড়ানো চলছে, সর্বত্র প্রভাত ফেরি চলছে, কামান দাগানো চলছে। সেই অবস্থায় মিষ্টি বিতরণ চলছে প্রত্যেক পাঠশালায়। হেডগেওয়ার কিন্তু মিষ্টিটা নিলেন স্কুল থেকে, কিন্তু তিনি মিষ্টি খেলেন না, মিষ্টিকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন এবং ক্রুদ্ধ হয়ে গেলেন। যখন বাড়ি ফিরে আসে, তার দাদা জিজ্ঞাসা করছে, কিরে আজকে স্কুল থেকে ফিরলি, তোর মধ্যে এত রাগ কেন, কি হয়েছে? তখন তিনি বললেন, রানী ভিক্টোরিয়া কে? তার দিনে তার মিষ্টি আমি তার জন্মদিনে খাবো? আমি খাইনি, আমি নর্দমায় ফেলে দিয়েছি। দাদা বলছে, ঠিক আছে, বেশ করেছিস, তোর পছন্দ হয়নি, খাসনি, ঠিক করেছিস, সত্যিই তো। দাদাও তার সঙ্গে সহমত পোষণ করলেন। যখন ইংরেজরা ভারতবর্ষে বন্দে মাতরম ধ্বনি বন্ধ করে দিলেন, যখন তারা আইন জারি করলেন বন্দে মাতরম বলা যাবে না, বিপ্লবী কার্যকলাপ করা যাবে না, তখন কেশবের মনে স্কুল জীবনেই তার প্রভাব পড়ে। তিনি কি করলেন, স্কুলের যত বন্ধু বান্ধব তাদেরকে বললেন, আমরা বন্দে মাতরম ধ্বনিই বলবো। স্কুলে যখন ইন্সপেক্টর আসবে তখন আমরা সকলে মিলে, ইন্সপেক্টর ক্লাসে যেই না ঢুকবে, সবাই মিলে একসঙ্গে বন্দে মাতরম ধ্বনি করব। এবং তিনি তাই করলেন। যেই না ইন্সপেক্টর তাদের ক্লাসে ঢোকায়, একসঙ্গে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যেই না শোনা, সেই মুহূর্তে ইন্সপেক্টরকে যেন কারেন্ট শক লাগলো। তিনি ঝিড়পিড়িয়ে উঠে বললেন, কি ব্যাপার, চারিদিকে বন্দে মাতরম ধ্বনি রদ করা হয়েছে, তথাপি এই স্কুলের ছাত্ররা বন্দে মাতরম ধ্বনি বলছে। তখন তিনি সেই ক্লাস থেকে ক্রুদ্ধ হয়ে বেরিয়ে চলে গেলেন। যে এই স্কুলের কে শিক্ষক রয়েছে যে কিনা শিখাচ্ছে, নাকি ছেলেরাই নিজেরাই শিখছে, এর মাথাকে তাকে ধরতে হবে। তো তিনি যখন বেরিয়ে যাচ্ছেন একটা ক্লাস থেকে, পরের ক্লাসগুলোতে একই সঙ্গে বন্দে মাতরম ধ্বনি, বন্দে মাতরম ধ্বনি, বন্দে মাতরম ধ্বনি চলতে লাগলো। সেই মুহূর্তে তিনি ক্রুদ্ধ হয়ে হেডমাস্টার মশাই ডুবে গেলেন। বললেন, আপনারা কি শিখাচ্ছেন ছেলে মেয়েদের? বন্দে মাতরম ধ্বনি? এটা বন্দে মাতরম ধ্বনি আপনাদের করা যাবে না। তো তিনি কি করলেন, স্কুল বন্ধের নির্দেশ জারি করলেন। আর কে মাথা, তাকে খোঁজার নির্দেশ দিয়ে তিনি স্কুল ত্যাগ করলেন। অপরদিকে হেডমাস্টার মশাই বেত নিয়ে সকল ছাত্রছাত্রীদের বললেন, তোদের মধ্যে কে লিডার রয়েছে যে বন্দে মাতরম ধ্বনি বলার জন্য তোমাদেরকে উৎসাহ দিয়েছে, সেটা আগে বলো, নাহলে তোমাদের সকলকে স্কুল থেকে দাঁড়িয়ে দেবো। কেউই কিন্তু বলেইনি যে কে তাদের দলের লিডার। অবশেষে স্কুল বন্ধ হয়ে গেল এবং ছেলে মেয়েদেরকে স্কুল থেকে সকলকেই তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। স্কুল কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে অভিভাবক অভিভাবিকারা এসে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিলেন যে না, ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ হয়েছে, ওটা চালু করতে হবে। তখন প্রশাসন বললেন, ঠিক আছে চালু হবে, কিন্তু স্কুলে যখন সকলেই আসবে, সকলে মাথা নত করে স্কুলে ঢুকবে। তো মাথা নত করে সকলে, কিছুদিন পর স্কুল যখন চালু হলো, মাথা নত করে ঢুকছে। কিন্তু কেশব বলিরাম হেডগেওয়ার মাথা নত করেননি, তিনি সোজা মাথা করে স্কুলে ঢুকছেন। সকলের আর বুঝতে অসুবিধা হলো না কে বন্দে মাতরম ধ্বনি স্কুলে চালু করেছিল। পরবর্তীকালে স্কুল থেকে তাকে চলে যেতে হয়, তিনি ওই স্কুল ত্যাগ করেন।
এই হলো কেশব বলিরাম হেডগেওয়ারের বাল্য জীবনী। এরপর ডাক্তারি পড়ার বাসনা তার মনের মধ্যে জেগেছিল, ডাক্তারি পড়ার বাসনা। তিনি ডাক্তারি পড়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে চলে এলেন। কিন্তু শুধু ডাক্তারি পড়তে কলকাতা মেডিকেল কলেজে আসেননি, তিনি এসেছিলেন ওর সঙ্গে বিপ্লবী কার্যকলাপ জানার জন্য। কলকাতা বিপ্লবী কার্যকলাপের আঁতুড় ঘর। গোখলের সঙ্গে তিনি এসে পরামর্শ করে কিভাবে বিপ্লবী কাজকর্ম করা যায়, কিভাবে বোম বাঁধা যায়, কিভাবে ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো যায়, সেই পরিকল্পনা করছিলেন। সঙ্গে ডাক্তারিও করছিলেন। তার আর্থিক দুরবস্থা ছিল। তিনি কি করলেন না, সব ধনী বাড়ির ডাক্তারি বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক করে একসঙ্গে হোস্টেলে থাকতে লাগলেন। কিন্তু একসঙ্গে হোস্টেলে থাকলে খরচ তো প্রথম কয়েকদিন চালানোর পর আর পাচ্ছিল না। তখন তার বন্ধুরাই বলেছিল, কেশবের এত সুন্দর ব্যবহার, ওর খরচটা আমরা চালিয়ে দেব। তবে তিনি আর কি কি কাজ করেছিলেন না, হোটেলে যখন খেতে যেতেন, সেই হোটেলে একজন উত্তরপ্রদেশের মালিক ছিলেন। হোটেল মালিকের সঙ্গে তিনি কথা বলে তিনি প্রথমে যে খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে সেই খাবারের দ্বিগুণ করে দিলেন, অনেক বেশি করে খেতে লাগলেন। এবং তিনি কিছুদিন পর সেই হোটেলে গিয়ে বললেন যে, মালিক বাবু, আমি আমার পড়াশোনার ব্যাঘাত ঘটছে, সামনে পরীক্ষা আছে, তাই আমার খাবারটি আমি বাড়ি নিয়ে যাব। এবং তখন মালিক বাবু হ্যাঁ বললেন। এবং তিনি কি করলেন না, দুজনের খাবার বেশি করে হোস্টেলে নিয়ে এলেন এবং তার বন্ধুদেরকে দিয়ে একসঙ্গে খেলেন, যাতে করে একজনের মিল খরচ বেঁচে যায়। কলকাতাতে থাকাকালীন যখন 1913 সালে বন্যা হয়, সেই বন্যা দুর্গতদের মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। 1913 সালে যখন বহু মানুষ অন্ন বস্ত্র বাসস্থানহীন হয়ে ঘুরছে শহরে শহরে, তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করে রামকৃষ্ণ মিশনের অন্ন বস্ত্র নিয়ে যখন শহরে মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে যখন হন্যে হয়ে ঘুরছে, তখন তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করতে লাগলেন। তাদের জলে নেমে বন্যা দুর্গত এলাকায় গিয়ে দুর্গতদের পাশে খাওয়া এবং বস্ত্র সব পৌঁছে দিয়ে এলেন। এরপর নাগপুরে গিয়ে শুরু হলো তার বৈপ্লবিক কাজকর্ম এবং তার সঙ্গে দেশের প্রতি তীব্র ভালোবাসা এবং কিভাবে দেশকে স্বাধীন করা যায়। 1921 সালে যখন অসহযোগ আন্দোলন হয়, তখন তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে থাকলেন যে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে, এরা হলো বিদেশি দ্রব্য বর্জন করতে হবে, বিদেশিদের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। যখন তিনি এইভাবে বলতে লাগলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে লাগলেন, তখন ইংরেজ সরকারের চোখে পড়ল হেডগেওয়ারের 1 বছরের জেল হলো। 1 বছরের জেল যখন হচ্ছিল, হেডগেওয়ার আগে থেকেই জানেন যে তার জেল হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো দুঃখ নেই, তার মধ্যে কোনো খেদ নেই। তিনি বলেন, জেলে যাব, কিন্তু আমি জেলে গিয়েই দেশের স্বাধীনতার কথা ভাববো। তিনি কি করলেন, জেলে যে তিনি গেলেন, জেলে যাওয়ার পর সেখানে প্রত্যেক জেলে যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক করলেন। জেলের মধ্যে অনেক দুষ্টু লোকও যেমন আছে, খুনি আসামি রয়েছে, আবার ভালো লোকও রয়েছে। তিনি ভালো লোকদের সঙ্গে একসঙ্গে সুসম্পর্ক করলেন। আবার দুষ্টু লোকের সঙ্গে তাকে নিজের হাতে আনার জন্য তাদের কখনো কখনো গা হাত পা টিপে দিতেন, কিন্তু তার মানে এটা নয় তাদের কাছে মাথা নত করা। তিনি বীরের সঙ্গে, তিনি অসীম সাহসের সঙ্গে, পরাক্রমের সঙ্গে তাদেরকে ছলে বলে তাদেরকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলেন। জেল থেকে যখন বেরোলেন, আশ্চর্যজনক একটি ঘটনা, সকলেই জেল থেকে বেরোলে প্রত্যেকে রুগ্ন হয়, জীর্ণ হয়, কারণ সমাজের ভয়, সমাজে তাকে সবাই খারাপ বলবে। কিন্তু হেডগেওয়ার জেল থেকে যখন বেরোলেন, তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, তার জামাগুলো তখন টাইট হয়ে গিয়েছিল। তিনি যখন জেলে ছিলেন, তখন সেই জেলে তার ঘুম ছিল না, তার মাথায় শুধু একটি কাজ, দেশ থেকে কিভাবে ইংরেজদেরকে বিতাড়ন করা যায় সেই ভাবনা,
ভাবতে বারবার লাগছিল। তাই জেল থেকে বেরিয়ে তিনি ভাবলেন যে কিভাবে দেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো যায়। তাই বিজয়া দশমীর দিন 1925 সালে শুরু করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তথা RSS এর কার্যকলাপ। তিনি কি করলেন, ছোট ছোট যুবকদের, ছোট ছোট বাচ্চা ছেলেদের নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের কাজ। তিনি প্রথমে ছোট ছোট ছেলেদের নিয়ে গান, আবৃত্তি, সুভাষিতম এবং অমৃত বচন একসঙ্গে বসে খেলার মাঠে খেলা শিখিয়ে, নিযুদ্ধ শিখিয়ে, দণ্ড যুদ্ধ শিখিয়ে তাদেরকে ব্যক্তিত্বের অধিকারী করে তুললেন, বড় কার্যকর্তা করে তোলার পরিকল্পনা করলেন। 1925 সালে, আজকে 2025 সালে তিনি ছোট ছোট ছেলেদের নিয়ে এই যখন শুরু করলেন, পাড়া প্রতিবেশীরা বলল এর কি মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তারজির মাথা খারাপ হয়েছে, যে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে খেলাধুলো করছে, গান করছে, আবৃত্তি করছে। কিন্তু তিনি কারোর কথায় কান দেন। ধীরে ধীরে সবাই এত আকর্ষিত হলো, ছোট ছোট ছেলেরা 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 50 জন, 50 জন থেকে 200 জন তার শাখায় আসতে লাগলো। সকলেই খেলতে, খেলার আনন্দে, সকলেই খেলার আনন্দে মাঠে এলো, ব্যায়াম করতে লাগলো, তারা একত্রিত হলো। এইভাবে তাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামক একটি নামকরণ তৈরি হলো। তিনি কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক এই নাম কিন্তু তিনি দেননি। তিনি সকল স্বয়ংসেবকদের জিজ্ঞাসা করলেন যে কি নাম দেওয়া যায় আমাদের সংগঠনের। তখন প্রত্যেকেই একটি করে নাম দিল এবং তিনি সকলের নামের একসঙ্গে একত্রিত রূপ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, যাকে আমরা সকলে RSS নামে চিনি, রাষ্ট্রীয় মানে যিনি রাষ্ট্রহিতে কাজ করেন, আমরা যারা রাষ্ট্রহিতে কাজ করব। শুধু ভারতবাসী নয়, আমরা ভারতের ভোটার কার্ড, ভারতের আধার কার্ড থাকলে আমরা রাষ্ট্রবাদী হব না। আমাদের মনে প্রাণে যেন ভারতবর্ষের কথা সবসময় থাকে। আমরা বাইরের দেশের জন্য আনন্দিত হব না, ভারতের দুঃখে দুঃখী হব, ভারতের আনন্দে আনন্দিত হব। অন্য দেশ দিয়ে দিলে আমি বোম ফাটাবো না, তাহলে আমি রাষ্ট্রবাদী হব না। রাষ্ট্রীয় মানে রাষ্ট্রহিতে, রাষ্ট্রের জন্য তন মন ধন যিনি অর্পণ করবেন, রাষ্ট্রীয়। আর স্বয়ংসেবক, স্বয়ংসেবক মানে যিনি নিজেই নিজের সেবক, যিনি নিজেই নিজের সেবা করবেন, নিজের সেবা করবেন, তার সঙ্গে সমাজের সেবা করবেন, তার সঙ্গে দেশের সেবা করবেন এবং সংঘ একত্রিত হয়ে কাজ করবে। এইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৃদ্ধি হতে থাকলো। তিনি শুধু নাগপুর নয়, সারা ভারতবর্ষে এর শাখা ছড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর হলেন। প্রথমে নিজেই তার শাখাতে কার্যকর্তা তৈরি করলেন এবং সেই কার্যকর্তাদের বহু জায়গায় তিনি পাঠিয়ে দিলেন এবং প্রত্যেকেই একটি করে শাখা তৈরি করলেন। এইভাবে সারা ভারতবর্ষে সংঘের শাখা ছড়িয়ে পড়ল। গান্ধীজিও শুনেছেন যে স্বয়ংসেবক সংঘে নাকি জাতিভেদ প্রথা নেই। তিনি একদিন তার সম্মেলন সেরে সত্যি স্বয়ংসেবকদের মধ্যে জাতিভেদ প্রথা রয়েছে কিনা তা দেখার জন্য একদিন বর্গে চলে এলেন। বর্গে এসে দেখলেন যে সকলেই একসঙ্গে খাচ্ছে, তারা সকলেই একসঙ্গে ভোজন ও মন্ত্র করে একসঙ্গে খাওয়া শুরু করছে, সকলেই একই নিয়মে চলছে, এক ডাকে সকলেই একসঙ্গে একই সুরে গান করছে, সকলে একই সঙ্গে এক সুরে মিলিত হচ্ছে, সকলে খাওয়া দাওয়া একসঙ্গে করছে, সকলে একসঙ্গে পথ চলা করছে। তিনি জিজ্ঞাসা করলেন স্বয়ংসেবকদের, তোমার নাম কি, তোমার নাম কি? তিনি দেখলেন যে প্রত্যেক স্বয়ংসেবক, কেউ ব্রাহ্মণ পরিবারের, কেউ শূদ্র পরিবারের, কেউ মুচি, কেউ মেথর। তখন তিনি ভাবলেন, বাহ, যে এইভাবেও সকলকে একত্রিত করা যায়। তিনি ভাবলেন যে সত্যি হেডগেওয়ারজি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করছেন, যেখানে জাতিভেদ প্রথা নেই। যখন 1940 সাল, সেই 1940 সালে ডাক্তারজির শরীর ধীরে ধীরে অসুস্থ হতে থাকলো, তার লাম্বার পাংচার হলো শরীরে, তিনি অসুস্থ হয়ে পড়লেন। কারণ তিনি তার সারা জীবন দেশের জন্য প্রাণ দিয়েছেন, স্বয়ংসেবক তৈরির জন্য।
সারা জীবন নিবেদন করেছেন নিজেকে। ঘুম নেই, খাওয়া নেই, শুধু ক্লান্তি ক্লান্তি ক্লান্তি। সারাদিন ছুটো দৌড়ো, শাখা মণ্ডল, শুধু শাখা শাখা শাখা, নিত্য শাখা করলেই আমাদের ভারতবর্ষের স্বয়ংসেবকরা সকলেই একজন বড় কার্যকর্তা তৈরি হবে এবং এই কার্যকর্তারাই ভবিষ্যতে দেশ চালাবে। অবশেষে 1940 সালে 20 জুন নাগপুরে একটি যখন বর্গ চলছিল, সেই তৃতীয় বর্ষের বর্গে তিনি শেষ ভাষণ দিলেন এবং সেই শেষ ভাষণ দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। 2 মিনিট অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় চুপচাপ সকলেই নীরব হয়ে থাকলেন। 2 মিনিট পরে তাকে নিয়ে যাওয়া হলো বর্গের একটি রুমে, কেননা ডাক্তারজি তাকে ভাষণ দিতে না মানা করেছিলেন। তথাপি তিনি বর্গে এসেছিলেন, কারণ স্বয়ংসেবকদের সঙ্গে না কথা বলে তিনি থাকতে পারছিলেন না। অবশেষে তাকে বর্গ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তিনি অসুস্থ হয়ে রয়েছেন। সেই সময় স্বয়ং নেতাজি তাকে দেখা করতে এসেছিলেন। নেতাজি এসে যখন তার সঙ্গে দেখা করবে, তখন তিনি অসুস্থ হয়ে ঘুমিয়ে রয়েছিলেন। স্বয়ংসেবকরা বলেছিলেন যে আপনি বসুন, আমরা ডাক্তারজিকে ডেকে দিচ্ছি। কিন্তু নেতাজির মহানুভবতা এমন ছিল, তিনি বললেন যে না, ডাক্তারজিকে ডাকা যাবে না, কারণ ডাক্তারবাবু যেহেতু বিশ্রাম নিতে বলেছেন, তিনি ঘুমিয়েই থাকুক, আমি পরে এসে দেখা করব। কারণ নেতাজি একদিন ট্রেনে যেতে যেতে লক্ষ্য করছিলেন যে ওখানে ডাক্তারজি বলে কেউ সাদা জামা আর খাকি প্যান্ট, মাথায় টুপি এবং কোমর বন্ধনী দিয়ে একই তালে ব্যায়াম করছে, লাঠি খেলা করছে। তিনি দেখে তিনিও ভেবেছিলেন যে আমি যেমন আজাদ হিন্দ বাহিনী করেছি, ওখানে যে ডাক্তারজি, যে কেশব বলিরাম হেডগেওয়ার, তিনিও সেইরূপ একটি সুন্দর একটি সংগঠন তৈরি করেছিলেন। তাই তিনি দেখা করতে এসেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে ডাক্তার হেডগেওয়ারের আর দেখা হয়নি, কথা হয়নি। পরের দিন 21শে জুন 1940 সাল তিনি অমৃতলোকে পাড়ি দিলেন, ইহলোক ছেড়ে।